সাল 1912 এপ্রিলের একটি শান্ত রাতে বিশ্বের বৃহত্তম এবং বিলাসবহুল জাহাজ আরএমএস টাইটানিক তার মর্মান্তিক পরিণতি পেয়েছিল। আজ আমরা এই স্মৃতিময় বিপর্যয়ের গল্পটির উন্মোচন করতে 1 শতাব্দীরও বেশি পেছনে যাত্রা করছি, যা এক ঐতিহাসিক ঘটনা সমুদ্রের গভীরে তলিয়ে গেছে সময়ের সাথে সাথে। হোয়াইট স্টার লাইন দ্বারা নির্মিত আরএমএস টাইটানিক তার সময়ের সবচেয়ে বড় বিলাসবহুল জাহাজ। 1909 সালে এটির প্রথম নির্মাণ কাজ শুরু হয় বেলফাস্টের হারল্যান্ড অ্যান্ড উলফ শিপইয়ার্ডে। টানা 3 বছর ধরে চলা এই নির্মাণ প্রকল্পে কাজ করেছেন প্রায় 3000 শ্রমিক। সেই সময়ে এটির নির্মাণে খরচ হয়েছিল প্রায় $7.5 মিলিয়ন, যা আজকের দিনের প্রায় $400 মিলিয়ন সমান। আনসিঙ্কেবল বলে পরিচিত এই জাহাজটি এমনভাবে নির্মাণ করা হয়েছিল যাতে কোনো দুর্ঘটনা ঘটলেও এটি ভাসমান থাকবে। 883 ফুট লম্বা এবং 175 ফুট উঁচু এই জাহাজটি, যা প্রায় একটা 11 তলা বিল্ডিংয়ের সমান। 1912 সালের 10ই এপ্রিল এটি তার প্রথম যাত্রা শুরু করে ইংল্যান্ডের সাউথহ্যাম্পটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে। 86,000 টন ওজনের এই জাহাজটি, যাতে উপস্থিত প্রায় 2200 যাত্রী এবং অন্যান্য ক্রু সদস্য। জাহাজটিতে অবস্থিত বিশাল সিঁড়ি, ডাইনিং রুম, সুইমিং পুল, জিমনেশিয়াম, ব্যক্তিগত স্নানঘর এবং বিশাল লাইব্রেরি। আরও ছিল অন্যান্য সুযোগ সুবিধা। 3টি শ্রেণীতে বিভক্ত এই যাত্রীদের প্রথম শ্রেণীতে ধনী ও প্রভাবশালী ব্যক্তিরা, দ্বিতীয় শ্রেণীতে ব্যবসায়ী এবং পর্যটকেরা এবং তৃতীয় শ্রেণীতে সাধারণ জনগণ। তৃতীয় শ্রেণীর যাত্রীরা ছিলেন মূলত ইউরোপ থেকে আমেরিকায় নতুন জীবনের সন্ধানে যাওয়া অভিবাসী। তারা জাহাজের নিচে ছোট ছোট কেবিনে বাস করতেন। যদিও তাদের এই সুযোগ সুবিধা ছিল সীমিত, তবুও টাইটানিকের এই যাত্রা তাদের জন্য ছিল একটি বড় আশা। প্রথম 4 দিনের যাত্রা খুবই সুন্দর ছিল, কিন্তু এই সব কিছুই বদলে গেল 14ই এপ্রিল রাতে। টাইটানিক প্রথমে ফ্রান্সের শেরবার্গ এবং তারপর আয়ারল্যান্ডের কুইন্সটাইনে থামে। এরপর এটি তার মূল গন্তব্য নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হয়। দিনের বেলা আবহাওয়া বেশ ভালোই ছিল, কিন্তু সন্ধ্যার দিকে ঠান্ডা আরও বাড়তে শুরু করে। সেদিন বিকেলে এবং রাতে টাইটানিকের রেডিও অপারেটররা বেশ কয়েকটি বরফ সতর্কবার্তা পেয়েছিল, যা তাদের যাত্রাপথে বরফের চাইয়ের উপস্থিতির ইঙ্গিত দিচ্ছিল। 14ই এপ্রিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এরকম মোট 6টি বরফ সতর্কবার্তা এসেছিল, কিন্তু যেহেতু সমুদ্র ছিল শান্ত, তাই তারা বিষয়টিকে খুব বেশি গুরুত্ব দেয়নি। রাত 7টা থেকে 8টা এর মধ্যে আবহাওয়া আরও ঠান্ডা হয়ে যায়, বাতাসও কমে আসে, সমুদ্র আরও শান্ত হয়ে পড়ে, যা সেই সময়ে বরফের চাই শনাক্ত করা আরও কঠিন করে তোলে। রাত 9টায় ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথ ব্রিজে এসে রাতের ডিউটির জন্য ক্রুদের সঙ্গে কথা বলেন। বরফ সতর্কবার্তা থাকা সত্ত্বেও সেই সময় টাইটানিকের গতি ছিল প্রায় 22 নট বা 40 কিলোমিটার প্রতি ঘন্টা। রাত 10টার দিকে ফেডরিক ফিল্ড এবং রেগিনাল্ড লি নামে 2 পর্যবেক্ষক টাইটানিকের পর্যবেক্ষণ টাওয়ারের দায়িত্বে ছিলেন। রাতের ঠান্ডা আবহাওয়া, যার কারণে তারাও বেশ কষ্টে ছিলেন। তারা দূর থেকে শুধুমাত্র বরফের চাই দেখার চেষ্টা করছিলেন। এরই মধ্যে ফ্লিট হঠাৎ করে দেখতে পান তাদের সামনে এক বিশাল বরফের চাই। সঙ্গে সঙ্গে ফ্লিট ব্রিজে ফোন করেন এবং প্রথম অফিসার উইলিয়াম মুরডককে সতর্ক করেন। প্রথম অফিসার দ্রুত জাহাজটিকে বাঁদিকে ঘোরানোর নির্দেশ দেন এবং ইঞ্জিন রুমে পূর্ণ গতিতে পেছনের দিকে চলার নির্দেশ পাঠান, এবং এতক্ষণে তারা অনেক দেরি করে ফেলে। বরফের চাই যেহেতু খুব কাছেই ছিল, তাই আর ধাক্কা ঠেকানো সম্ভব হয়নি। 14ই এপ্রিল রাত 11:40 টাইটানিকের ডান পাশের অংশ উত্তরের বরফ শীতল মহাসাগরের মাঝখানে অবস্থিত বিশাল এক বরফখণ্ডের সঙ্গে ধাক্কা খায়। এর ফলে জাহাজের 5টি কম্পার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়। ধাক্কার পর যাত্রীরা প্রথমে বুঝতে পারেনি যে ঠিক কি ঘটেছে। কিছু যাত্রী তাদের কেবিনে, কিছু যাত্রী ডাইনিং রুমে এবং অন্যান্য বিনোদন স্থানে ছিলেন। যখন তারা জাহাজে কাঁপুনি অনুভব করেন, তখন অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েন এবং বাইরে আসেন। অনেক যাত্রী ধাক্কা অনুভব করলেও প্রথমে বিষয়টিকে গুরুত্ব দেয়নি। কিছুক্ষণ পরেই জাহাজের নিচের ডেকগুলোতে জল ঢুকতে শুরু করে। প্রথমে ধাক্কা খুব গুরুতর মনে না হলেও জাহাজের ডিজাইনার থমাস অ্যান্ড্রুজ বুঝতে পারেন যে জাহাজটি ডুবে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথ দ্রুত ব্রিজে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তিনি অবিলম্বে ইঞ্জিন রুমে এবং অন্যান্য ক্রুদের সাথে যোগাযোগ করেন, জাহাজটির নিরাপত্তা ব্যবস্থা যাচাই করতে বলেন। ক্যাপ্টেন স্মিথ দ্রুত বুঝতে পারেন যে পরিস্থিতি অত্যন্ত গুরুতর এবং জাহাজটি ধীরে ধীরে ডুবে যাবে। ক্যাপ্টেন স্মিথ অবিলম্বে SOS সংকেত পাঠানোর নির্দেশ দেন। রাত 12:15 টাইটানিকের রেডিও অপারেটর জ্যাক ফিলিপস এবং অ্যারন ব্রাইট নিকটবর্তী জাহাজগুলোতে SOS সংকেত পাঠানো শুরু করে, এবং কিছুক্ষণ পরেই 12:25 আরএমএস কার্পেথিয়া নামে একটি জাহাজ তাদের এই SOS সংকেত রিসিভ করে। কার্পেথিয়ার রেডিও অপারেটর তৎক্ষণাৎ কার্পেথিয়ার ক্যাপ্টেন আর্থার রস্টনের কাছে বার্তাটি পৌঁছে দেন। ক্যাপ্টেন দ্রুত সিদ্ধান্ত নেন এবং কার্পেথিয়া টাইটানিকের দিকে যাত্রা শুরু করে। ক্যাপ্টেন রস্টন জাহাজের সকল কর্মীদের জরুরি পরিস্থিতির নির্দেশ দেন, দ্রুত বয়লারগুলো চালু করেন, জাহাজের গতি বাড়ান। তবে কার্পেথিয়া টাইটানিক থেকে এখনো প্রায় 58 মাইল দূরে এবং তাদের পৌঁছাতে এখনো সময় লাগবে প্রায় 4 ঘন্টা।
টাইটানিকের এই এসওএস সংকেত আরএমএস কার্পেথিয়া ছাড়াও আরো কয়েকটি জাহাজ রিসিভ করে। টাইটানিকের সহোদর জাহাজ আরএমএস অলিম্পিকও এই সংকেত রিসিভ করে, তবে তারা অনেক দূরে থাকায় দ্রুত টাইটানিকের কাছে পৌঁছতে পারে না। সেই সময় টাইটানিকের কাছাকাছি থাকা আরেকটি জাহাজ সিসি ক্যালিফোর্নিয়ান ছিল টাইটানিকের সব থেকে কাছাকাছি থাকা জাহাজগুলির মধ্যে একটি, যা কিছুক্ষণ আগেই টাইটানিককে লাস্ট আইস ওয়ার্নিং পাঠিয়েছিল। কিন্তু যাত্রাপথে উপস্থিত বরফখণ্ডের কারণে তারা রাতের জন্য জাহাজটিকে এখানেই থামিয়ে দেয় এবং রাতে তাদের রেডিও অপারেটররাও ঘুমিয়ে পড়ে, ফলে এই সংকেত তারা আর রিসিভ করতে পারেনি। এদিকে টাইটানিকের ক্যাপ্টেন স্মিথ এবং তার ক্রু সদস্যরা দ্রুততার সাথে যাত্রীদের লাইফ বোর্ডে তোলার জন্য প্রস্তুতি নিতে শুরু করেন, কিন্তু টাইটানিকের লাইফ বোর্ডের সংখ্যা যাত্রীদের তুলনায় অনেক কম। জাহাজে মোট 20টি লাইফ বোর্ড, যা মোট যাত্রীর অর্ধেকের জন্য যথেষ্ট ছিল না। ক্রু সদস্যরা প্রথমে মহিলা এবং শিশুদের লাইফ বোর্ডে তুলতে চেষ্টা করেন। প্রথম দিকে যাত্রীদের অনেকে বিষয়টিকে গুরুত্ব দেয়নি, লাইফ বোর্ডগুলিতে যেতে দ্বিধা প্রকাশ করে এবং লাইফ বোর্ডগুলো অর্ধেক পূর্ণ করেই নামানো শুরু হয়। রাত 12:45 প্রথম লাইফ বোর্ডটি নামানো হয়, যেখানে উপস্থিত মাত্র 28 জন যাত্রী, যদিও এর ধারণ ক্ষমতা ছিল 56 জন। ধীরে ধীরে যাত্রীরা পরিস্থিতির গুরুত্ব বুঝতে শুরু করে এবং লাইফ বোর্ডগুলিতে ভিড় করতে শুরু করে। এইভাবেই এক এক করে শেষ লাইফ বোর্ডটিও নামানো হয় এবং লাইফ বোর্ডগুলি ধীরে ধীরে জাহাজ থেকে দূরে সরতে থাকে। টাইটানিকের যাত্রীরাও বুঝতে পারেন যে উদ্ধারকারীরা সময় মতো পৌঁছাতে পারবে না। রাত বাড়ার সাথে সাথে জলের উচ্চতাও দ্রুত বাড়তে থাকে, জাহাজের সামনের অংশ ধীরে ধীরে ডুবে যেতে থাকে। ক্রু সদস্যরা ক্রমাগত যাত্রীদের নিরাপত্তার জন্য কাজ করতে থাকে, কিন্তু সময় এবং পরিস্থিতি তাদের হাতে ছিল না। রাত 2টোর মধ্যে টাইটানিকের সামনের অংশ সম্পূর্ণভাবে ডুবে যায় এবং জাহাজের পেছনের অংশ উপরে উঠে যায়। যাত্রীরা পেছনের অংশে ছুটে যায়, যেখানে তারা কিছুক্ষণ ভেসে থাকতে পারে এবং রাত 2:18 টাইটানিক ভেঙে দুভাগে ভাগ হয়ে যায়। পেছনের অংশটি সোজা হয়ে কিছুক্ষণ ভেসে থাকার পর 2:20 সম্পূর্ণভাবে ডুবে যায়। যাত্রীদের চিৎকার, কান্না এবং প্রচন্ড শীতের মধ্যে সাগরে ভেসে থাকতে থাকতে প্রায় 1500 যাত্রী এবং ক্রু প্রাণ হারান। প্রায় ভোর 4টায় ঘটনাস্থলে উদ্ধারকারী জাহাজ কার্পেথিয়া এসে পৌঁছায় এবং বেঁচে থাকা যাত্রীদের উদ্ধার করতে শুরু করে। প্রথম লাইফ বোটটি কার্পেথিয়ার কাছে এসে পৌঁছায় ভোর 4:10। ক্রু সদস্যরা লাইফ বোটগুলি থেকে যাত্রীদের উদ্ধার করতে থাকেন এবং তাদেরকে জাহাজে তোলেন। এভাবে সর্বশেষ লাইফ বোটটি সকাল 8:30 কার্পেথিয়ার কাছে এসে পৌঁছায় এবং প্রায় 710 জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধার কার্যক্রম শেষ করার পর কার্পেথিয়া বেঁচে থাকা যাত্রীদের নিয়ে আবার নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হয় এবং 18 এপ্রিল 1912 কার্পেথিয়া নিউ ইয়র্কে পৌঁছে যায়, যেখানে যাত্রীরা ধীরে ধীরে তাদের অভিজ্ঞতার কথা শেয়ার করতে থাকেন এবং অনেকেই তাদের প্রিয়জনদের হারানোর শোকে কান্নায় ভেঙে পড়েন। প্রায় 1 শতাব্দী আগে ঘটে যাওয়া টাইটানিকের এই হৃদয় বিদায়ক দুর্ঘটনা, যা এখনো আমাদের মনের গভীরে স্মৃতি হয়ে রয়ে গেছে। কার্পেথিয়ার উদ্ধার কার্যক্রম এবং এই দুর্যোগপূর্ণ রাতে ক্রুদের অক্লান্ত পরিশ্রম বহু মানুষের জীবন বাঁচিয়েছে এবং মানবতার এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আমাদের সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হচ্ছে নতুন কোনো আকর্ষণীয় বিষয় নিয়ে।